নমস্কার। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। চামেলি মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুভ শারদীয়া উৎসবের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমার গল্প পাঠের আসর শুরু করছি। আজকে যে গল্পটি আমি পাঠ করব, গল্পটির নাম কুয়াশায়। লিখেছেন বিশিষ্ট সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। শুরু করছি আজকের গল্প কুয়াশায়। হ্যারিসন রোড ও আমহার্ট স্ট্রিটের মোড়ে নেমে অত্যন্ত বাঁকা চোরা কটি গলিপথ পার হয়ে হঠাৎ একটি ছোট্ট রেলিং ঘেরা জমি কোনোদিন কেউ হয়তো আবিষ্কার করতে পারে, অনেকে করেছেও। আবিষ্কার কথাটার ব্যবহার এখানে নিরর্থক নয়, কারণ অত্যন্ত কুটিল গলির গোলকধাঁধার ঘোরবার পর ক্লান্ত পথিকের কাছে ঠিক আবিষ্কারের বিস্ময় নিয়েই এই সামান্য জমিটুকু দেখা দেয়। পুরনো নোনাধরা ইটের মান্ধাতার আমলের তৈরি বাড়িগুলি ওই সামান্য রুগ্ন ঘাসের শয্যাটিকে কারাগারের প্রাচীরের মতো ঘিরে আছে। দেখলে কেমন মায়া হয়। ওর ঘাসগুলির বিবর্ণতায় যেন পৃথিবীর দিগন্ত বিস্তৃত প্রান্তরগুলির বিচ্ছেদের কান্না আছে। মিউনিসিপ্যালিটির বাঁধানো দপ্তরে এ জমিটুকুর বড় গোছের একটা নাম নিশ্চয়ই আছে। সে নাম আমরা জানি না, জানবার প্রয়োজনও নেই। নিকটবর্তী থানার পুরনো খাতার এই ভূখণ্ডটিকে জড়িয়ে যে বিবরণ লিপিবদ্ধ আছে তাই নিয়ে আমাদের কাহিনী। পুলিশের লোকেদের সম্বন্ধে যত রকম নিন্দাই বাজারে চলুক না কেন, ভাবপ্রবণতার অপবাদ তাদের নামে এখনো কেউ বোধহয় দেয়নি। তাদের বিবরণ সাহিত্য হবার কোনো দুরাশা রাখে না। পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর ঘটনাকে প্রতিদিনের শেয়ার মার্কেটের রিপোর্টের মতো বর্ণহীন ও নিরস করে লেখবার দুর্লভ বিদ্যা তাদের আয়ত্ত। তবু এই সামান্য রেলিং ঘেরা 3 কাঠা পরিমাণ জমিটির ভেতরে 10 বছর আগে শীতের এক কুয়াশাচ্ছন্ন প্রভাতে এমন একটি ব্যাপার ঘটেছিল যা তাদের নির্লজ্জ কলমের নিষ্ঠুর আঁচড় সয়েও আজও বুঝি রহস্যমণ্ডিত হয়ে আছে। চারিদিকের জীর্ণ বাড়িগুলি থেকে ততোধিক জীর্ণ যে মানুষগুলি আজ সন্ধ্যার ক্ষণিকের অবসরে এই ছোট জমিটুকুতে দুর্বল নিঃশ্বাস নিতে আসে, তারা অনেকেই হয়তো সে কথা আজ ভুলে গেছে, কিংবা না ভুললেও স্মৃতির পুরনো পাতা সযত্নে তারা চাপা দিয়েই রাখে। উল্টে দেখবার ইচ্ছা বা অবসর কিছুই তাদের নেই। তবু এখন কেউ কেউ ছেলে মেয়েদের লোহার রডের তৈরি দোলনার কাছে এসে থমকে দাঁড়ায়। 10 বৎসর আগের একটি প্রভাতের কথা ভেবে হয়তো শিউরেও ওঠে। প্রভাত সূর্যের আলো সেদিন তখনও ওই জমিটুকুর ঘন ধোঁয়াটে কুয়াশাকে তরল করবার সাহস পায়নি। সেই অস্পষ্ট কুয়াশায় দেখা গেছিল ছেলেদের দোলনার ওপরকার দণ্ড থেকে কণ্ঠে মলিন দোরখা জড়ানো একটি নারীর মৃতদেহ ঝুলছে। মেয়েটি কিশোরী নয়, কিন্তু পূর্ণ যৌবনাও তাকে বুঝি বলা চলে না। পরনে তার বিধবার মলিন বেশ, কিন্তু গলায় একটি সোনার হার। তা থেকে ও তার মুখ দেখে ভদ্র গৃহস্থ পরিবারের সঙ্গে তার সম্পর্ক অনুমান করা কঠিন নয়। মাথার দীর্ঘ রুক্ষ চুলের রাশ তার মুখ ছেয়ে চারিদিকে ছড়িয়ে পড়েছিল, কিন্তু তারই ভিতর দিয়ে তার ঈষৎ বিকৃত মুখ যারা দেখেছে
তারা কখনো তা ভুলতে পারবে বলে মনে হয় না। সে মুখের অসীম ক্লান্তি ও অসহায় কাতরতা মৃত্যুও যেন মুছে দিতে পারেনি। খবর পেয়ে পুলিশের লোকের আসতে দেরি হয়নি। এই সমস্ত ব্যাপারে যা দস্তুর তা করতেও তারা ত্রুটি করেনি। তবু এই মৃত্যু রহস্যের কোনো কিনারাই শেষ পর্যন্ত হলো না। যে কুয়াশার মাঝে মেয়েটির জীবনের পরিসমাপ্তি ঘটেছিল, তারই মতো দুর্ভেদ্য রহস্য তার সমস্ত অতীত জীবন ইতিহাস আচ্ছন্ন করে রইল। এই মৃত্যুর লজ্জা ও গ্লানি গায়ে পেতে নেবার জন্য কোনো আত্মীয় স্বজন তার থাকলেও এগিয়ে এলো না। নামহীনা, গোত্রহীনা, পৃথিবীর অপরিচিতা হতভাগিনী নারীদের এক প্রতীকী বুঝি সেদিন নিশান্তের অন্ধকারে এই রেলিং ঘেরা জমিটুকুর নির্জনতার উদ্বন্ধনে সকল জ্বালা জুড়িয়েছে, ভাবতে পারতাম। কিন্তু তা সত্য নয়। এই শোচনীয় সমাপ্তির কোথাও একটা আরম্ভ ছিল। এই নিদারুণ কাহিনীর গোড়াকার পরিচ্ছেদগুলি জানতে হলে ১৩ বছর আগেকার চক মেলানো যে বিশাল বাড়িটিতে প্রবেশ করতে হবে, তার দেউড়ির দারোয়ান থেকে জীর্ণ দেয়ালের প্রত্যেক ফাটলে অস্তমিত গৌরবের চিহ্ন এখনো সুস্পষ্ট। বৃদ্ধা রূপসীর মতো আজও তার গায়ে অতীত গৌরবের দিনের অলংকারের দাগ মেলায়নি। তার লোল চর্মের মালিন্যকে ব্যঙ্গ করে আজও সে চিহ্নগুলি মানুষের চোখকে ব্যথিত করে। জীর্ণ শতচ্ছিন্ন মলিন উর্দি পরে আজও পুরনো দিনের বৃদ্ধ দারোয়ান দরজায় পাহারা দেবার ছলে বসে বসে ঝিমোয়। পাহারা দেবার তার আর কিছু অবশ্য নেই। বড় রাস্তার ওপর বাড়ির আসল দেউড়ির দিক পূর্বতন উত্তরাধিকারী দেনার দায়ে অনেক দিনই বেচে দিয়েছেন। গলির ওপর আগের আমলের খিড়কি দরজাই এখন একটু অদল বদল করে দেউড়িতে পরিণত হয়েছে। সে দেউড়ি পার হয়ে সেকালের বাঁধানো আঙিনা অতিক্রম করে যে মহলে পৌঁছানো যায়, চারদিক থেকে সংকুচিত হয়ে এলেও তার আয়তন বড় কম নয়। মৌচাকের মতো সেই মহলের কুঠুরির পর কুঠুরি এখনো গুনে ওঠা ভার, কিন্তু পাহারা দেবার সেখানে কিছু নেই। অধঃপতিত প্রাচীন জমিদার বংশের দরিদ্র উত্তরাধিকারীরা সেই অসংখ্য কুঠুরির পর কুঠুরিতে ভিড় করে বাস করে। কারুর সঙ্গে কারুর তাদের বিশেষ সম্পর্ক নেই। অতীত দিনের স্মৃতি ছাড়া সযত্নে রক্ষা করার মতো মূল্যবান জিনিসেরও তাদের একান্ত অভাব। তবু চিরদিনের রেওয়াজ মতো বৃদ্ধ দারোয়ান দরজায় বসে থাকে এবং তারই পাশের কুঠুরিতে নায়েব, গোমস্তা, সরকার প্রভৃতির ব্যস্ত কলরবের পরিবর্তে সে যুগের শেষ চিহ্ন এ পরিবারের বিশ্বাসী সরকার মহাশয়ের তামাক খাবার মৃদু শব্দ শোনা যায়। যৎসামান্য যে জমিদারি এখনো অবশিষ্ট আছে, তিনি একাকী তার তত্ত্বাবধান করেন ও বর্তমানের অসংখ্য উত্তরাধিকারীদের মধ্যে তারই যৎসামান্য আয় বন্টন করার বন্দোবস্তও তাঁকে করতে হয়। অন্দরমহলের হেঁসেল ও বাইরের এই একক সরকার মহাশয়ের দপ্তর এই বৃহৎ পরিবারের বিচ্ছিন্ন একান্তবর্তিতার
এই দুটি চিহ্নই এখনো বর্তমান। সরকারের দপ্তর একান্ত সংকুচিত হয়ে এলেও হেঁসেল প্রকাণ্ড। পূর্বতন কর্তার উইলের নির্দেশ মতো জমিদারির আয়েই তা চলে। বিরাট মহলের সমস্ত কুঠুরির অধিবাসীদের দুবেলা এখন শুধু তার সঙ্গে আহারের সম্পর্কটুকু আছে, কিন্তু সে সম্পর্কের গুরুত্ব বড় কম নয়। তিনটে বড় উনুন দিবারাত্র সেখানে নিত্যে পায় না। মোক্ষদা ঠাকরুন দাঁতে গুল দিতে দিতে চরকির মতো রাত দিন ঘুরে বেড়ান। হ্যাঁ গো রামের মা, এই কি চাল ধোবার ছিরি? একবার কলে বসিয়েই হই তুলে এনেছ বুঝি? তারপর আর এক পাক ঘুরে এসে বলেন, না, জাত ধর্ম তুই আর রাখতে দিবি না বিন্দি, ওটা আসবো টিলো। নিরিমিষি হেসেলের কুটনোগুলো কুটলি তো ওতে? তোর আক্কেল কবে হবে বলতে পারিস? পিছন দিক ঘুরে বলেন, তবেই হয়েছে মা, তোমার মতো নির্বীরে লোককে কুটনো কুটতে দিলেই এ বাড়ির লোক খেতে পেয়েছে। আজ সন্ধ্যের আগে রান্না নামবে না। মেয়েটি লজ্জিত হয়ে আরো দ্রুত হাত চালাবার চেষ্টা করে। মোক্ষদা ঠাকরুন আবার বলেন, তোমার নামটা ভুলে গেলাম ছাই। মেয়েটি মাথা নিচু করে মৃদু কণ্ঠে বলে, সরমা। হ্যাঁ হ্যাঁ, সরমা। আমার ভাগ্নে বউয়ের নামও যে ওই। ঠিক তোমারই মতো নামে চেহারায় হুবহু কি এক হতে হয় মা? রূপে গুণে কি বলবো মা, একেবারে লক্ষ্মী ঠাকরুনটি ছিল। মুখে এক খামচা গুল দিয়ে তিনি আবার বলেন, দিদির পোড়া কপালে অমন গুণের বউ বাঁচবে কেন? স্বামীর কোলে মাথা রেখে ছেলে বুকে করে লবডঙ্কা দেখিয়ে চলে গেল। তারপর হঠাৎ সংকুচিত মেয়েটির সিন্দুরবিহীন সীমন্ত রেখার দিকে চোখ পড়তেই বোধহয় কথাটা পাল্টে নিয়ে তিনি বললেন, অত সূক্ষ্ম কাজে চলবে না মা, বলতে নেই। তবে রাবণের গোষ্ঠীর রান্না মোটামুটি না সারলে কি হয়? হাত চালিয়ে নাও, হাত চালিয়ে নাও। ও খোলা টোলা একটু আধটু থাকলে আসবে যাবে না। পরক্ষণেই মোক্ষদা ঠাকরুনকে নতুন দিকের তত্ত্বাবধানে যেতে হয়। সরমা যথাসম্ভব তাড়াতাড়ি কাজ সারবার চেষ্টা করে, কিন্তু বেশিক্ষণ তার নির্বিঘ্নে কাজ করার অবসর মেলে না। ও কি কুটনো হচ্ছে, না গরুর জাবনা কাটছে বাছা? দুমদাম করে যা হোক করলেই তো হয় না। গরু বাছুর নয়, মানুষে খাবে। সরমা চকিত ভীত হয়ে চোখ তুলে তাকায়, এবং চিনতেও তার দেরি হয় না। গলায় রুদ্রাক্ষের মালা, গেরুয়া কাপড় পরা এই বিশালকায় স্ত্রীলোকটির সাথে ঘনিষ্ঠ পরিচয় না হলেও কয়দিনেই সে তাকে ভয় করতে শিখেছে। ক্ষান্ত পিসি বলে তিনি সাধারণত পরিচিত, কিন্তু হেঁসেলের মেয়েরা গোপনে বলে সেপাই, এবং বোধহয় অন্যায় করে না। স্ত্রীলোকটির চেহারায়, ব্যবহারে, কথাবার্তায় এমন একটি পুরুষ জবরদস্ত ভাব আছে যা দেখলে স্বভাবতই ভয় হয়। ক্ষান্ত পিসি অত্যন্ত কটু কণ্ঠে এবার বলেন, হাঁ করে তাকিয়ে আছো কি? ইংরেজি ফার্সি বলিনি, বাংলা কথাও বোঝো না? সরমা থতমত খেয়ে তাড়াতাড়ি অথচ পরিপাটি করে কুটনো কোটবার অসম্ভব চেষ্টায় মনোনিবেশ করে, কিন্তু রাশিকৃত তরকারির দিকে চেয়ে তার ভয় হয়। সত্যই এক বেলার মধ্যে তা সেরে ফেলবার কোনো সম্ভাবনা সে দেখতে পায় না। ক্ষান্ত পিসির তাড়াতাড়ি সেখান থেকে নড়বারও কোনো লক্ষণ নেই। অনেকক্ষণ ধরে ভ্রু কুঞ্চিত করে তাকে বিশেষভাবে নিরীক্ষণ করে হঠাৎ তিনি বলেন, তুমি আমাদের ফটকের বউ না গা? কথাটা বুঝতে না পেরে সরমা অবাক হয়ে আবার মুখ তুলে চায়। তার মৃত স্বামীর নাম সে জানে,
এবং তা ফটকে নয়। ক্ষান্ত পিসি তার বিস্ময় দেখে অত্যন্ত বিরক্ত হয়ে বলেন, আকাশ থেকে পড়লে কেন বাছা? চোখের মাথা তো খাইনি, যে একবার দেখলে চিনতে পারবো না। সেই তো ধুলো পায়ে ফিরে এসে ফটকে আর মাথা তুলল না, এক রাত্রে কাবার। তারই বউ না তুমি? এবার সরমা মাথা নিচু করে থাকে। এ বাড়িতে তারই মতো আরো হতভাগিনীর জীবনে ঠিক একই ঘটনা ঘটেছে, এ কথা বিশ্বাসযোগ্য নয়। বিয়ে যখন তার হয়েছে তখন সে ১৩ বছরের বালিকা মাত্র, এবং তখনকার দুদিনের পরিচয়ে স্বামীর সংবাদ তার জানবার কথাও নয়। তবু এ বাড়িতে তার স্বামীর ডাকনাম যে ওই ছিল, এখন আর তার তা বুঝতে বাকি থাকে না। ক্ষান্ত পিসি খানিক চুপ করে দাঁড়িয়ে থেকে অত্যন্ত নিষ্ঠুরভাবে বলেন, কি কপাল করেই এসেছিলে বাছা, ফটকের মার সংসারটা ছারখার হয়ে গেল। তার ভাগ্য সম্বন্ধে এই উপাদেয় মন্তব্যগুলি সরমাকে আর কতক্ষণ সহ্য করতে হতো বলা যায় না, কিন্তু মোক্ষদা ঠাকরুন হঠাৎ ফিরে আসায় সে রেহাই পায়। তুই আবার এখানে ফাপড় দালালি করতে এলি কেন বলতো ক্ষান্ত? বলে মোক্ষদা ঠাকরুন এসে দাঁড়ান। তারপর সরমাকে দেখিয়ে বলেন, একে নির্বিড়ে মানুষ, তার ওপর তোর বক্তিমে শুনতে হলে এ বেলায় আর ওকে কুটনো শেষ করতে হবে না। বাড়ির মধ্যে এই এক মোক্ষদা ঠাকরুনের সামনেই ক্ষান্ত পিসির সব আস্ফালন শান্ত হয়ে যায়। ভেতরে ভেতরে মোক্ষদা ঠাকরুনের কর্তৃত্বের হিংসা করলেও তার কাছে ক্ষান্ত পিসি কেন বলা যায় না একেবারে কেঁচো হয়ে থাকেন। একগাল হেসে আপ্যায়িত করবার চেষ্টা করে ক্ষান্ত পিসি বলে, ফাপড় দালালি করব কেন দিদি? চিনি চিনি মনে হলো, তাই শুধোচ্ছিলুম। তুমি কি আমাদের ফটকের বউ? সেই এতটুকু বিয়ের কোণেটি দেখেছিলুম, আর তো তারপর আসেনি। অত্যন্ত চটে উঠে মোক্ষদা ঠাকরুন বলেন, তোর আক্কেল অমনিই বটে, শুধোবার আর কথা পেলি নে। অপ্রস্তুত হয়ে ক্ষান্ত পিসির সরে পড়তে দেরি হয় না। হ্যাঁ কা তোমার কর্ম নয় মা, বলে আর একটা বঁটি টেনে নিয়ে মোক্ষদা ঠাকরুন সরমার সঙ্গে কুটনো কুটতে বসে যান। সরমা হাঁপ ছেড়ে বাঁচে। ছেলেবেলায় মার সঙ্গে তীর্থযাত্রায় গিয়ে সরমাকে একবার এক ধর্মশালায় থাকতে হয়েছিল। ঘরে ঘরে অগণন যাত্রীর ভিড়। একই বাড়ির ভেতর পাশাপাশি তাদের ছোট ছোট সংসার দুদিনের জন্য পাতা হয়েছে, অথচ কারুর সঙ্গে কারুর সম্বন্ধ নেই। বাইরে থেকে দেখলে মনে হয় যেন কোনো বৃহৎ পরিবারের লোকে বাড়ি গম গম করছে, অথচ ভেতরে একান্ত অপরিচিত, পরস্পরের প্রতি নিতান্ত উদাসীন মানুষের দল। এ বাড়িতে কদিন বাস করে সরমার অস্পষ্টভাবে সেই ধর্মশালার কথাই মনে পড়ে বারবার। এ যেন চিরন্তন একটা ধর্মশালা। ভোরের আলো দেখা দিতে না দিতে এ বাড়ির হট্টগোল শুরু হয়। ঘরে ঘরে বিভিন্ন সংসারের বিভিন্ন জীবনযাত্রার কলরব। উঠানে পরিচিত অপরিচিত বালক বৃদ্ধ বৃদ্ধার হাট। হেসেলে তো যজ্ঞী বাড়ির মতো ব্যস্ততা লেগেই আছে। দুপুরের খাওয়ার পাট চুকতে না চুকতেই রাত্রের আহারের আয়োজন শুরু হয়ে যায়। সমস্ত সংসার যাত্রাটা বিরাট কলের চাকার মতো অমোঘভাবে চলে। অবশ্য অত্যন্ত পুরানো ভাঙা তৈলবিহীন কলের চাকার মতো, এবং তারই কোথায় একটি ছোট অংশের মতো আটকে গিয়ে সরমা আর সারাদিন নিঃশ্বাস ফেলবার অবসর পায় না।
গভীর রাত্রে সমস্ত কাজ শেষ করে মোক্ষদা ঠাকরুনের সঙ্গে নীরবে ছোট একটি কুঠুরিতে যখন মলিন একটি শয্যায় সে শুতে যায়, তখন ক্লান্তিতে তার চোখের পাতা জড়িয়ে এসেছে। নিজের মনের সঙ্গে দুদণ্ড মুখোমুখি হয়ে বসবার তার আর উৎসাহ বা অবসর কিছু নেই। তবু সরমার দিন ভালোই কাটে। অন্তত দুঃখ করবার কিছু আছে, এ কথা কোনোদিন তার মনে হয়নি। বিধবা হবার পর কবছর তার বাপের বাড়িতে কেটেছে। বাপ মা মারা যাবার পর ভাইয়েরা গলগ্রহ বলেই তাকে যে শ্বশুর বাড়িতে নামিয়ে দিয়ে গেছে, এ কথা সে জানে এবং তার জন্যেও তার কোনো ক্ষোভ নেই। সিঁথির সিন্দুর মুছলে বধূ ও কন্যারা হেঁসেলে আশ্রয় পায়, এই এ বাড়ির সনাতন নিয়ম। সে নিয়ম অনুসারেই শ্বশুরবাড়িতে পা দেবা মাত্র রন্ধনশালার বিরাট চক্রে সে জড়িয়ে গেছে এবং পরিশ্রম এখানে যতই থাক, সে চক্রের সঙ্গে আবর্তনে দিন ও রাত্রি যে তার নিশ্চিন্তভাবে পার হয়ে যায়, এইটাই তার পরম শান্তি। হেঁসেলের বাঁধা জীবনযাত্রাতেও বৈচিত্র্যের একেবারে অভাব আছে বলা যায় না। দোতলার পূব দিকের কোণের ঘরের বউটি ভারী মিশুক। সকাল হতে না হতে একটা বাটিতে খানিকটা বার্লি গুলে নিয়ে এসে হয়তো বলে, দাও তো ভাই উনুনে একটু তাতিয়ে, ছেলেটার রাত থেকে জ্বর। সরমা তাড়াতাড়ি বার্লি ফুটিয়ে এনে দেয়। বউটি যাবার সময় বলে, দুপুরে পারো তো একবার যেও না ভাই, কথা আছে। সরমা ঘাড় নেড়ে জানায়, যাব। বউটি যেতে না যেতে পাশ থেকে কটু কণ্ঠে ব্যঙ্গ করে হেঁসেলের আরেকটি মেয়ে বলে, একটু যেও না ভাই, কথা আছে। কথা মানে তো ছেলের কাঁথাগুলো সেলাই করিয়ে নেওয়া। খুব ধরিবাজ বউ যা হোক, তোকেও যেমন হাবা মেয়ে পেয়েছে, তাই নাকে দড়ি দিয়ে খাটিয়ে নেয়। কথাগুলো যে একেবারে মিথ্যা নয় তা তো সরমাও কিছু কিছু বোঝে। তবু সলজ্জভাবে একটু হেসে বলে, না না, নাকে দড়ি দিয়ে খাটিয়ে নেবে কেন? একলা মানুষ, ছেলেপুলে নিয়ে সামলাতে পারে না, তাই। সরমাকে কথাগুলো আর শেষ করতে হয় না। নলিনী খড়খড় করে বলে ওঠে, আমার ঘাট হয়েছে গো, ঘাট হয়েছে, আর তোমায় কিছু বলবো না। তোমার এত দয়া মায়া গতর থাকে তো করগে যাও না, আমার বলতে যাওয়াই ঝাঁকমারি। তারপর রাগে গড়গড় করতে করতে নলিনী চলে যায়। সরমা মনে মনে একটু হেসে চুপ করে থাকে। নলিনী মেয়েটিকে সে এই কয়দিনে বেশ ভালো করেই চিনেছে। বয়স নলিনীর তার চেয়ে বিশেষ বেশি নয়, কিন্তু দেহের অস্বাভাবিক শীর্ণতার জন্য তাকে অনেক বড় দেখায়। তার শুকনো শীর্ণ মুখে বিরক্তি যেন লেগেই আছে। প্রসন্ন মুখে তাকে কখনো কথা বলতে এ পর্যন্ত সে শোনেনি। তবু এই উগ্র মেয়েটির কঠিনতার অন্তরালে কোথায় যেন গোপন স্নেহের ফল্গুধারা প্রকাশের সুযোগের অভাবে রুদ্ধ হয়ে আছে বলে সরমার মনে হয়। প্রথম দিন যেভাবে তার সঙ্গে আলাপ হয়েছিল, সে কথা মনে করলে এখনো সরমার হাসি পায়। সবে সেদিন সে এ বাড়িতে এসেছে। মোক্ষদা ঠাকরুনের জিম্মায় সরকার মশাই তাকে অন্দরমহলে এসে রেখে গেছেন। সারাদিন অপরিচিত লোকের মাঝে মোক্ষদা ঠাকরুনের ফরমাসে ছোটখাটো হেঁসেলের কাজ সে করেছে, কিন্তু আলাপ কারুর সঙ্গে তার বিশেষ হয়নি। মোক্ষদা ঠাকরুনের ভোলা মন। রাত্রে সকলের খাওয়া দাওয়ার পর সরমার শোবার জায়গার ব্যবস্থা যে করা দরকার, এ কথা বোধহয় মনেই ছিল না।
লজ্জায় সরমা সে কথা কাউকে জিজ্ঞাসা করতেও পারেনি। একে একে সবাই হেঁসেল ছেড়ে চলে যাওয়া সত্ত্বেও সে হতাশভাবে রান্নাঘরে একধারে চুপ করে দাঁড়িয়েছিল। হেঁসেলে চাবি দেবার ভার নলিনীর ওপর। দরজার তালা লাগাতে গিয়ে তাকে দেখতে পেয়ে অবাক হয়ে সে রুক্ষ কণ্ঠে বলে, ঢং করে এখানে দাঁড়িয়ে আছো কেন বাপু? রাত 1টা বাজতে যায়, শুতে যাও না। দুঃখে হতাশায় তখন সরমার কণ্ঠ রুদ্ধ হয়ে এসেছে। অস্ফুট স্বরে সে শুধু বলে, কোথায় শুভ? অত্যন্ত কটু কণ্ঠে, আমার মাথায়, বলে নলিনী চলে যাচ্ছিল। কিন্তু একটু পরে কি ভেবে ফিরে এসে সে বললে, তুমি আজ নতুন এসেছ না? এই অসহায় অবস্থায় নলিনীর কণ্ঠস্বরের রুক্ষতায় সরমার চোখে জল এসেছে। এ কথার সে উত্তর পর্যন্ত দিতে পারলে না। কিন্তু নলিনী তখন উত্তরের প্রতীক্ষা না করে একেবারে মোক্ষদা ঠাকরুনের ঘরে গিয়ে হাজির হয়েছে। নলিনীর তীক্ষ্ণ কণ্ঠ সরমা সেখান থেকেই শুনতে পাচ্ছিল। বুড়ো হয়ে তোমার ভীমরতি হয়েছে না? কিরকম আক্কেলটা তোমার বলো দেখি? নিজে তো বেশ আয়েশ করে নাক ডাকিয়ে ঘুমোচ্ছ, আর একটা মেয়ে যে 14 পা অধর্ম করে তোমাদের আশ্রয়ে এসেছে, তার শোবার কি ব্যবস্থা করেছ শুনি? মোক্ষদা ঠাকরুন অত্যন্ত লজ্জিত হয়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ব্যস্ত সমস্ত হয়ে এসে বলেছিলেন, ছি ছি, বড্ড ভুল হয়ে গেছে মা, এক্কেবারে হুঁশ ছিল না। এসো মা এসো, এই আমার ঘরেই তোমার শোবার ব্যবস্থা করেছি। নলিনীর মুখ কিন্তু তবু থামেনি। মোক্ষদা ঠাকুরুনকে যতদূর সম্ভব বাক্যবাণে জর্জরিত করে শেষে সরমার দিকে ফিরে সে বলেছিল, শোবে তো বিছানাপত্র কই? সরমা একটি তোরঙ্গ ছাড়া আর কিছুই আনেনি। সেটা বৃহৎ রান্নাঘরের রকের এক কোণে তখনও পড়েছিল। তারই দিকে চেয়ে কাতরভাবে বলেছিল, তা তো কিছু আনিনি। না, তা আনবে কেন? এখানে তোমার জন্যে জোর পালঙে গদি পাতা রয়েছে যে, এখন সওগে যাও খালি মেঝে। মোক্ষদা ঠাকরুন সরমার মুখের অবস্থা দেখে তাড়াতাড়ি বলেছিলেন, হা হা হা, না এনেছে না এনেছে, তা বলে খালি মেঝেয় শুতে যাবে কেন? চলো মা চলো, আমার বিছানাপত্তর থেকে দুজনের কোনো রকমে হয়ে যাবে এখন। তা খুব হবে এখন। তোমার তো আছে একটা ছেঁড়া পচা কাঁথা, তার দুপিঠে দুজন শুয়ো। কটু কণ্ঠে ব্যঙ্গ করে নলিনী চলে গিয়েছিল। কিন্তু খানিক বাদেই মোক্ষদা ঠাকরুনের ঘরে ঢুকে সজোরে একটা চাদর সমেত তোশক ও বালিশ মেঝে আছড়ে ফেলে নলিনী বলেছিল, নাও গো নাও, এখন শ্রী অঙ্গ ছড়াও, রাত দুপুরে যত হাঙ্গাম। মোক্ষদা ঠাকরুন তখন নিজের যৎসামান্য শয্যাদ্রব্য সরমাকে ভাগ করে দেবার ব্যবস্থা করছিলেন। নলিনীর ব্যবহারে অবাক হয়ে বললেন, তোশক বালিশ সব দিয়ে গেলি, তা তুই শুবি কিসেলা? থাক থাক, অত আদিক্ষেতার দরকার নেই, আমার ভাবনা তো আমি কাউকে বলিনি, বলে সজোরে দরজাটা ভেজিয়ে দিয়ে নলিনী চলে গিয়েছিল। মোক্ষদা ঠাকরুন হেসে সরমাকে বলেছিলেন, কিছু মনে করো না মা, যেটুকু ধার ওর মুখে, নইলে। নইলে যে কি মোক্ষদা ঠাকরুন বলে দেবার আগেই সরমা তখন বুঝে নিয়েছে। তারপরও নলিনী কোনোদিন প্রসন্ন মুখে তার সঙ্গে আলাপ করেছে বলে সরমা মনে করতে পারে না। তবু কেমন করে কোথা দিয়ে দুজনে ঘনিষ্ঠ হয়ে উঠেছে। নলিনী দাঁত খিঁচিয়ে ছাড়া কথা বলে না, কিন্তু সরমার সঙ্গও ছাড়ে না।
আজও সে খানিক বাদে ঘুরে এসে আপন মনেই গজগজ করতে থাকে। টান তো কত, ছেলের কাঁথা সেলাই করবার বেলা। একটা কথা আছে ভাই, ঘর দোরগুলো সাফ করিয়ে নেবার বেলা, তুই ভাই ঘর গুছাতে বড় ভালো পারিস। কই, বাপের বাড়ি থেকে তত্ত্ব আসার দিন তো ভুলেও একবার ডাকলো না। সরমা এবার হেসে ফেলে বলে, তুমি এবার হাসালে নলিনীদি, বাপের তত্ত্ব এলে তা আমায় ডাকবে কেন? তা বই কি, বাদিগিরি করতে ডাকে তো তাহলেই হলো। সরমা নলিনীকে আর কিছু বলতে যাওয়া বৃথা বুঝে চুপ করে থাকে। নলিনী নিজের মনেই একসময় বকে বকে শান্ত হবে, সে জানে। বছরের পর বছর ঘুরে যায়, বেশিরভাগ একঘেয়েমি ও কিছু বৈচিত্র্য নিয়ে সরমার জীবন এমনি মসৃণভাবেই মনে হয় কেটে যাবে। সে জীবনকে কক্ষচ্যুত করবার মতো এমন কী বা ঘটতে পারে? চারিধারের চিরন্তন পান্থশালায় যে জীবনযাত্রা চলে, তার সঙ্গে বিশেষ কিছু সংস্পর্শ সরমার নেই। তার নিজের জীবন তো দিনের পর দিন প্রায় একই ঘটনা সমষ্টির পুনরাবৃত্তি। বড়জোর একদিন মোক্ষদা ঠাকরুন ডেকে বলেন, তরকারিগুলো গুছিয়ে এক থালা ভাত বেড়ে নিয়ে আয় তো মা আমার ঘরে, আমি ততক্ষণে জল ছড়া দিয়ে আসনটা পেতে ফেলি গে। রান্নাঘরের পাশের ঘরেই সাধারণত সকলের খাবার জায়গা হয়। আজ এই বিশেষ বন্দোবস্তে একটু অবাক হলেও কারণ জিজ্ঞেস করা সরমা প্রয়োজন মনে করে না। কিন্তু ভাতের থালা নিয়ে ঘরে ঢুকেই অপরিচিত পুরুষ দেখে সে দরজার কাছে লজ্জায় জড়সড় হয়ে দাঁড়িয়ে পড়ে। দুটি হাতই তার ভাতের থালা ও ব্যঞ্জনের বাটি ধরতে গিয়ে জোড়া হয়ে আছে। মাথার ঘোমটাটা পর্যন্ত ভালো করে তুলে দেবার উপায় নেই। মোক্ষদা ঠাকরুন তাড়াতাড়ি বলেন, ও মা, অমন করে আবার থমকে দাঁড়ালি কেন? আরে ও যে নরু, আমার ভাইপো, ওকে আর লজ্জা করতে হবে না। তার ভাইপো বলে লজ্জা করবার কোনো কারণ কেন যে নেই তা বুঝতে না পারলেও ভাতের থালা হাতে করে দাঁড়িয়ে থাকাটা সরমার বেশি অশোভন মনে হয়। অত্যন্ত কুণ্ঠিতভাবে আসনের সামনে থালাটা সে নামিয়ে দিয়েই তাড়াতাড়ি ঘরের বার হয়ে যায়। মোক্ষদা ঠাকরুন পেছন থেকে হেঁকে বলেন, একটু নুন হাতে করে আনিস মা, ওর আবার পাতে নুন না হলে চলে না। মাথার ঘোমটা ভালো করে টেনে এবার সরমা নুন দিতে আসে, কিন্তু নুন দিতে গিয়ে হঠাৎ হাসির শব্দে সে চমকে ওঠে। তোমরা কি আমায় নোনা ইলিশ করে তুলতে চাও পিসিমা? মোক্ষদা ঠাকরুন তাড়াতাড়ি সামনে এসে হেসে বলেন, দেখেছ বেটির বুদ্ধি, নুন দিতে বলেছি বলে কি সেরখানেক নুন দিতে হয় পাগলি? অত নুন মানুষ খেতে পারে? সরমা লজ্জায় জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকে। মোক্ষদা ঠাকরুনের ভাইপো নরু অর্থাৎ নরেন বলেন, এ বাটিটা তুলে নিয়ে যেতে বলো পিসিমা, দরকার হবে না। পিসিমা ব্যস্ত হয়ে ওঠেন, সে কি রে, ও যে মাছের তরকারি, তোর ওসব বাই আছে বলে পুকুরের জ্যান্ত মাছ কিনে আনিয়ে রেঁধেছি যে। জ্যান্ত মরা কোনো মাছই যে খাই না আর। মোক্ষদা ঠাকরুন অত্যন্ত ক্ষুণ্ণ হয়ে অনুযোগ করতে শুরু করেন, এসব বিদঘুটে বুদ্ধি আবার কবে থেকে হয়েছে? এই বয়সে মাছ ছেড়ে দিলি কোন দুঃখে? নরেন হেসে বলে, মাছ খাই না বলে হা হুতাশ না করে নিরামিষ তরকারি আর একটু বেশি করে আনতে বলো পিসিমা, পাড়া গেঁয়ে মানুষ, লজ্জার মাথা খেয়েও সহজে পেট ভরে না। কথার ছিরি দেখেছ? বলে হেসে মোক্ষদা ঠাকরুন
সরমাকে তরকারি আনতে ইঙ্গিত করেন। নরেন একটু গলা চড়িয়ে বলে, তা বলে নুনের মাপে যেন তরকারি না আসে। তরকারি দেবার জন্য ঘরে ঢুকে সরমা শুনতে পায় মোক্ষদা ঠাকরুন বলছেন, সেই কথাই তো ভাবি বাবা, অমন লক্ষ্মী পিতিমের মতো মেয়ের এমন কপাল হয়। পোড়ার মুখ বিধেতা আর মাথায় ঝাড়ু। তাকে দেখেই মোক্ষদা ঠাকরুন চুপ করে যান। তার কথা কি সূত্রে উঠেছে বুঝতে না পারলেও সরমা ঘোমটার ভেতর লজ্জায় লাল হয়ে ওঠে। তরকারির বাটিটা নামাতে গিয়ে কাত হয়। খানিকটা তরকারি মেঝেতে পড়েও যায়, কিন্তু সরমা সেখানে দাঁড়ায় না। অত্যন্ত সামান্য একটি ঘটনা, কোথাও তা দাগ রেখে যায় না, রেখে যাবার কথাও নয়। নিত্য নিয়মিত হেঁসেলের জীবন সমানভাবেই চলে, কিন্তু ওই সামান্য ঘটনারই দেখা যায় পুনরাবৃত্তি ঘটেছে। ক্রমশ পুনরাবৃত্তির চেয়েও বেশি কিছু ঘটে। সরমা বলে, আলাদা একটা নিরামিষ তরকারি করতে দেব মাসিমা? মোক্ষদা ঠাকরুন গুল নিতে গিয়ে থতমত খেয়ে বলেন, মা তাই তো, ভাগ্যিস মনে করে দিয়েছিস। বুড়ো হয়ে মাথার কি আর ঠিক আছে? নরু যে মাছ খায় না তার খেয়াল নেই। নরেনকে আজকাল প্রায় কলকাতা যাতায়াত করতে হয়। একদিন সে অনুযোগ করে বলে, তোমাদের ওপর বড় বেশি জুলুম করছি না পিসিমা? আদর ফুরোবার আগে একটা নোটিশ দিও, মানে মানে সরে পড়ব। মোক্ষদা ঠাকরুন সরমাকে শুনিয়ে বলেন, কথার ছিরি দেখেছিস সর? 3 নয় 5 নয়, আমার ভাইয়ের এক বেটা, আমার সঙ্গে উনি কুটুম্বিতা করছেন। সরমার আগের সংকোচ অনেকটা কেটেছে। নরেনের সামনে ঘোমটা না খুললেও মৃদুস্বরে দু একটা কথা আজকাল বলে। এখানকার রান্না বোধহয় অরুচি হয়েছে মাসিমা? নরেন কিছু বলবার আগেই মোক্ষদা ঠাকরুন বলে ওঠেন, সে কথা আর বলতে হয় না। যার রান্না খেয়ে মানুষ, সে যে কত বড় রাঁধিয়ে তা যদি না জানতুম। দাদা তাই ঠাট্টা করে বলতো না, আমাদের বাড়িতে জর্জারি কারো কখনো হবে না মোক্ষদা, তোর বৌদি যা রাঁধে সব পাঁচন। নরেন হেসে বলে, ভাজের রান্না ননদের কোনো কালে ভালো লাগে না পিসিমা। কি ভাগ্যি দ্রৌপদীর ননদ ছিল না, নইলে মহাভারতে তার রান্নার সুখ্যাতি আর ব্যাসদেবকে লিখতে হতো না। সকলে হেসে ওঠে। সরমা মুখে কাপড় দিয়ে বেরিয়ে যায়। দুপুরবেলা মোক্ষদা ঠাকরুন সরমাকে ঘরে ডেকে এনে বলেন, বেটার কাণ্ড দেখেছিস সর? কাণ্ড দেখে সরমা যতটা অবাক হয়, কেন বলা যায় না লজ্জিত হয় তার চেয়ে বেশি। দুখানি গরদের থান নরেন দুজনের জন্য রেখে গিয়েছে। মোক্ষদা ঠাকরুন বলেন, কখন চুপি চুপি রেখে পালিয়েছে, জানতেই কি পেরেছি ছাই? কিন্তু তা বলে মোক্ষদা ঠাকরুন অসন্তুষ্ট হয়েছেন মনে হয় না। প্রথমে বলেন বটে, পয়সা করি ওরা খোলামকুচি মনে করে, জানিস সর? নেহাত যদি কিছু দিতেই ইচ্ছে হয়েছিল, একটা সুতির থান দিলেই তো পারতিস বাবু, এ গরদ কিনতে যাবার কি দরকার? তারপরেই তার মুখে হাসি দেখা যায়। তা হোক, ছেদ্দা করে দিয়েছে, পড়িস বাপু, বিধবা মানুষ, পুজো আচ্চার জন্য একটু শুদ্ধ বস্তর থাকাও দরকার। আমার পুরনো খানা তো ধোকরা জালি হয়েছিল, নিজের কি আর কেনবার ক্ষমতা আছে? ভাগ্যিস নরু দিলে, এখন পরে বাঁচব। হাত পেতে গরদের থানটা সরমাকে নিতে হয়, কিন্তু সঙ্গে সঙ্গে লজ্জায় তার মুখ রাঙা হয়ে ওঠে। মনে মনে নরেনের ব্যবহারে কেমন যেন একটু অস্বস্তি সে অনুভব করে। নিজের পিসিমাকে গরদের থান প্রণামী দিতে চায়, সে দিক,
কিন্তু তার সঙ্গে সরমাকেও এমন বিব্রত করা কেন? এ দান প্রত্যাখ্যান করাও যায় না, কিন্তু নিতেও যে তার বাধে। কিন্তু মোক্ষদা ঠাকরুনের এসব দিকে দৃষ্টি নেই। নিজের খুশিতেই মত্ত হয়ে তিনি বলেন, পড় না মা একবার দেখি। সরমার কোনো আপত্তি তার কাছে টেকে না। সেইখানেতেই তাকে গরদের কাপড়খানি মোক্ষদা ঠাকরুন পরিয়ে ছাড়েন। তারপর ধীরে ধীরে যা ঘটে তার সমস্ত ইতিহাস বর্ণনা করা কঠিন। ভাগ্যের অভিশাপে একান্ত প্রতিকূল আবেষ্টনের মধ্যে যে বীজ চিরদিন নিজের মধ্যে সুপ্ত থাকতে পারত, তাই দেখা যায় একদিন কোথাকার এতটুকু ইঙ্গিত ও আশ্বাসে হঠাৎ পল্লবিত হয়ে উঠেছে। সরমাকেই বা কি দোষ দেব? স্বামীকে সে চেনবার অবসর পর্যন্ত পায়নি। তার জীবনে প্রথম যে পুরুষ সমবেদনা ও সহানুভূতির ভিতর দিয়ে যৌবনের অপরূপ রহস্যে মণ্ডিত হয়ে দেখা দিলে সে নরেন। মোক্ষদা ঠাকরুন বলেন, পর্তমা কি লিখেছে? সরমার পড়তে গিয়ে বারে বারে বেঁধে যায়। চিঠির খানিকটা পড়ার পরও সরমাকে থামতে দেখে মোক্ষদা ঠাকরুন বলেন, আর কিছু লেখেনি? সরমা চুপ করে থাকে। আর যা নরেন লিখেছে তা এমন কিছু অসাধারণ নয়। তবুও সরমার মুখ দিয়ে তা বেরুতে চায় না। কিন্তু মোক্ষদা ঠাকরুনের জিজ্ঞাসু প্রশ্নের উত্তর তাকে শেষ পর্যন্ত পড়তেই হয়। নরেন লিখেছে, তোমাকে প্রণাম জানাবার সঙ্গে সঙ্গে তোমার পাতানো বঞ্ঝিকে আশীর্বাদ করবার লোকটুকু কোনো রকমে সামলে নিলাম পিসিমা। আশীর্বাদ করবার কি বা আছে? সারা জীবন তোমাদের ওই হেঁসেলের আগুনে শুকিয়ে শুকিয়ে মরবার চেয়ে বড় সৌভাগ্য যার জন্য কল্পনা করতে পারি না, তাকে আশীর্বাদ করার চেয়ে নিষ্ঠুর পরিহাস আর কিছু হতে পারে না। মোক্ষদা ঠাকরুন কেন বলা যায় না হঠাৎ মুখ ফিরিয়ে নেন। সরমার সমস্ত বুকের ভেতরটা কেন যে অমন মোচড় দিয়ে ওঠে সে ভালো করে বুঝতে পারে না। কিন্তু সর্বনাশ যা হবার হতে তখন আর বাকি নেই। নিজের জীবনের নিরবচ্ছিন্ন ঊষরতার সুখী না হলেও দুঃখ করবার যে কিছু আছে এ কথা সরমা এতদিন জানবার অবসর পায়নি। হঠাৎ নরেন তাকে জীবনের গভীরতম দুঃখের সঙ্গে মুখোমুখি করে দাঁড় করিয়ে দেয়। সরমা নিজের প্রতি সমবেদনা করতে শেখে। মরুভূমি হঠাৎ মেঘের চোখ দিয়ে নিজের ব্যর্থতা দেখতে পায়। সরমা নিজেকে সংবরণ করার চেষ্টা করেনি এমন নয়। নরেনের চিঠি পড়বার পর তার মনে যে ভাঙন ধরে তা নিবারণ করবার জন্যে একবার সে সমস্ত শক্তি প্রয়োগ করেছে। সারাদিন সে এক রাত্রের অস্পষ্টভাবে দেখা স্বামীর মুখ মনে করবার চেষ্টা করে। স্নান করে ভিজে কাপড় তার গায়েই শুকোয়। দোতলার বউটির ঘরে গিয়ে নিজে নিজেই সে তার ছেলেপুলের জামা সেলাই করতে বসে। তারপর রাত্রে সরমা স্বামীকে স্বপ্ন দেখে। তার বিছানার অত্যন্ত কাছে তিনি এসে দাঁড়িয়েছেন, মনে হয়। মুখে তার প্রসন্ন হাসি। ধীরে ধীরে সরমার বিছানার ধারে বসে একটি হাতে তিনি সরমাকে জড়িয়ে নত হয়ে তার মুখের ওপর ঝুঁকে পড়েন। কিন্তু এ কি? এ যে নরেনের মুখ!
সরমা ধর্মর করে জেগে উঠে বসে। সারা রাত সেদিন আর সে ঘুমোতে সাহস পায় না। অনেকদিন বাদে নরেন আবার এসেছে। পিসিমা উদ্বিগ্ন হয়ে বলেন, এই 1 মাসে এমন রোগা হয়েছিস কেন রে? গালের হাড়টার একেবারে ঠেলে উঠেছে যে, ভালো করে খাসটাস না বুঝি? নরেন হেসে বলে, এই যদি ভালো করে না খাওয়ার চেহারা হয় পিসিমা, তাহলে তোমাদের বাড়িতে বোধহয় দুর্ভিক্ষ লেগেছে। তোমার বোনঝিটির যা দশা দেখছি। পিসিমা হঠাৎ সরমা সম্বন্ধে সচেতন হয়ে বলেন, হ্যাঁ রে, মেয়েটা যখন এলো কেমন ননির পুতুলটির মতো চেহারা, কদিনে যেন শুকিয়ে দড়ি হয়ে গেছে। নিজের চেহারার আলোচনায় সরমা লজ্জা পেয়ে ঘরের বার হয়ে যায়। নরেন সেদিকে চেয়ে কি বলতে গিয়ে থেমে যায়। নরেন শুধু রোগা হয়নি, 1 মাসে যেন অনেক বদলে গিয়েছে। খাওয়া দাওয়ার পর দেখা যায় নরেন একলা ঘরে অশান্তভাবে পায়চারি করে বেড়াচ্ছে। চলে যাবার আগে এক সময়ে সরমার বিছানার তলায় অনেক দ্বিধা দ্বন্দ্বের পর একটি চিঠি সে লুকিয়ে রেখে যায়। সরমার হাতে সে চিঠি দেবার সুযোগ তার মেলেনি এমন নয়, কিন্তু কেন বলা যায় না, সে সাহস সে শেষ পর্যন্ত সঞ্চয় করতে পারেনি। সে চিঠিতে কি সে লিখেছিল কে জানে, কারণ সরমার হাতে সে চিঠি পড়েনি। পড়লেই বুঝি ভালো হতো। মোক্ষদা ঠাকরুন বিকালে ঘর ঝাঁট দেবার সময়ে তার নিজের ও সরমার দুজনের বিছানা নতুন করে ঝেড়ে তোলেন। সামান্য একটা কাগজ ঘরের আবর্জনার সঙ্গে বাইরে কোথায় পরিত্যক্ত হয়েছিল কে জানে। কারুর হাতে সে চিঠি কোনোদিন পড়েছিল কিনা তাও বলা যায় না। পরের দিন নরেন আবার এলো। এক রাত্রে যেন আরো পরিবর্তন হয়ে গেছে। পিসিমা বলেন, এই শীতের রাতে কোথায় শুতে যাস, কষ্ট হয় হয়তো। তার চেয়ে সরকার মশাইকে বলে দিই, যে কটা দিন এখানে থাকিস বাইরের ঘরে শোবার বন্দোবস্ত করে দিই। আর দরকার হবে না পিসিমা, আজই চলে যাচ্ছি। পিসিমা অবাক হয়ে বলেন, সে কি রে, এবারে যে এত তাড়াতাড়ি যাচ্ছিস? বাড়িতে যাচ্ছি না পিসিমা, এবার অনেক দূর, কখনো ফিরব কিনা তাই জানি না। বলে নরেন একটু হাসল। পিসিমা রাগ করে বললেন, যত সব অলক্ষণে কথা, আর দূর দূরান্তে যাবারই বা তোর কিসের দরকার? এত লোকের দেশে অন্ন হচ্ছে, তোর হবে না? নরেন চুপ করে রইল। জানি না বাপু, যা ভালো বুঝিস তাই কর, বলে পিসিমা অত্যন্ত বিমর্ষ হয়ে বেরিয়ে গেলেন। সরমাও চলে যাচ্ছিল, কিন্তু নরেন হঠাৎ উঠে দাঁড়িয়ে তার পথ রোধ করে বললে, একটু দাঁড়াও। নরেনের এরকম চেহারা সরমা কখনো দেখেনি। বিমূঢ়ের মতো সে দাঁড়িয়ে পড়ল। খপ করে সরমার হাতটা ধরে নরেন এবার বললে, তুমি আমার চিঠির উত্তর দেবে না, আমায় ঘৃণা করবে, আমি জানতাম সরমা, কিন্তু তবু আমি ও চিঠি না লিখে থাকতে পারিনি। আমায় ক্ষমা করতে হয়তো তুমি পারবে না, তবু এইটুকু শুধু জেনো যে তোমার অসম্মান করবার উদ্দেশ্য আমার ছিল না। সরমা এসব কথার কোনো মানেই খুঁজে না পেয়ে ভীত অস্ফুট স্বরে বললে, আপনি এসব কি বলছেন? নরেন সরমার হাতটা ছেড়ে দিয়ে অত্যন্ত ক্ষুণ্ণ স্বরে বলেন, তুমি তাহলে না পড়েই আমার চিঠি ফেলে দিয়েছ। যাক, ভালোই হয়েছে। নরেন নিঃশব্দে গিয়ে বিছানার ওপর বসে পড়ল।
ঘর থেকে চলে যাবার কোনো বাধাই আর সরমার ছিল না। কিন্তু যেতে সে পারল না। খানিক চুপ করে থেকে ধরা গলায় বললে, কোনো চিঠি তো আমি পাইনি। নরেন এবার অবাক হয়ে বললেন, চিঠি পাওনি কিরকম? কি হলো তাহলে চিঠির? সরমার বিছানাটা সে নিজেই একবার উল্টে পাল্টে খুঁজে বললে, এইখানেই তো চিঠি রেখেছিলাম। এ ব্যাপারের গুরুত্ব তখনও সরমা বোঝেনি। এই অবস্থাতেও এবার একটু না হেসে সে পারলে না, বললে, বিছানার ভিতরে চিঠি রাখলেই আমি চিঠি পাবো, এ কথা আপনি ভাবলেন কেমন করে? নরেনের মুখ তখন কিন্তু আশঙ্কায় পাংশু হয়ে গেছে। সে ভীত স্বরে বললে, কিন্তু সে চিঠি যদি আর কারো হাতে পড়ে থাকে সরমা? এ সম্ভাবনার কথা সরমার মনে এতক্ষণ জাগেনি। নরেনের কথায় হঠাৎ এ বিপদের গুরুত্ব উপলব্ধি করে শঙ্কিত হয়ে উঠে শেষ আশায় ভর করে সে বললে, আপনি চিঠি রেখেছিলেন তো ঠিক? রেখেছিলাম বই কি, বলে নরেন বিছানাটা আর একবার উল্টে পাল্টে তন্ন তন্ন করে খুঁজে দেখল। চিঠি কোথাও নেই। এই বৃহৎ অনাত্মীয় পরিবারে সেই চিঠি কারুর হাতে পড়ার পর কি যে কেলেঙ্কারি হতে পারে তা কল্পনা করে সরমার সমস্ত দেহ তখন আড়ষ্ট হয়ে এসেছে। দোষ তার থাক বা না থাক, এতক্ষণে কথাটা কিরকম কুৎসিতভাবে কত লোকের ভেতর জানাজানি হয়ে গেছে কে জানে। হয়তো মোক্ষদা ঠাকরুন পর্যন্ত জানতে পেরেছেন। সকালে হেসেলে যা যা ঘটেছে সমস্তই তার ভীত মনের কাছে এখন বিকৃত রূপে দেখা দেয়। তার মনে হয় সবাই যেন এ কথা আগে থাকতে জেনে তার সঙ্গে আজ অদ্ভুত ব্যবহার করেছে। তার স্থির বিশ্বাস হয় সে ভালো করে লক্ষ্য না করলেও সকলের দৃষ্টিতেই আজ সন্দেহ ও বিদ্বেষ ছাড়া আর কিছু ছিল না। সরমার পৃথিবী হঠাৎ অন্ধকার হয়ে আসে। এরপর সে সকলের মাঝে মুখ দেখাবে কেমন করে? সরমা অসহায়ের মতো হঠাৎ এবার কেঁদে ফেললে। এ বাড়িতে এসে আর কিছু না শিখুক, কলঙ্ককে সে ভয় করতে শিখেছে। এই অপ্রত্যাশিত ঘটনার বিপদের পরিমাণটা তার কাছে অস্বাভাবিক রূপে বড় হয়েই দেখা দিল। সরমা না কাঁদলে কি হতো বলা যায় না, কিন্তু তার সেই অশ্রু সজল কাতর অসহায় মুখ দেখে নরেনের মাথার ভেতরে কি যেন সহসা ওলটপালট হয়ে গেল। এতদিনের সমস্ত সংযম ভুলে হঠাৎ সরমাকে নিবিড়ভাবে বুকের ভেতর সে জড়িয়ে ধরল। কাঁদবার কি হয়েছে সরমা? এ বাড়িতে তোমার কলঙ্ক হয়ে থাকে তাতেই বা ভাবনা কি? এ বাড়ি ছাড়া পৃথিবীতে কি আর আশ্রয় নেই? সরমা উত্তর দিল না, কিন্তু নরেনের বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টাও তার দেখা গেল না। নরেনের বুকে মাথা রেখে ফুলে ফুলে সে কাঁদতে লাগলো। তার মাথার চুলে গভীর স্নেহ ভরে হাত বুলোতে বুলোতে নরেন বললে, এখানকার এই নিরর্থক ব্যর্থ জীবন থেকে তোমাকে সরিয়ে নিয়ে যাবার কথাই আমি চিঠিতে লিখেছিলাম সরমা, কিন্তু তা এভাবে সম্ভব হবে তা ভাবিনি। কে জানে, হয়তো বিধাতারই তাই অভিপ্রায়, নইলে সে চিঠি অমন করে হারাবে কেন? সরমা তবু কথা বললে না। কান্না তার তখনও থামেনি, কিন্তু তার মনে হচ্ছিল এ কান্না যেন তার নিজের মনের হতাশা বেদনা থেকে উঠছে না। নিজের মনের পৃথক কোনো অস্তিত্বই যেন তার আর নেই।
বিপুল, প্রবল, দুর্বার কোনো রহস্যময় স্রোতে তাকে যেন এখন ভাসিয়ে নিয়ে চলেছে। তার মনের ছোটখাটো ভাবনা, চিন্তা, ভয়ের কোনো মূল্যই যেন আর সেখানে নেই। নরেন আবার কি বলতে যাচ্ছিল, হঠাৎ কে একটি মেয়ে ঘরের একেবারে ভেতরে এসে তাদের দেখে থমকে দাঁড়িয়ে পড়ল। নরেনের মুখের কথা মুখেই আটকে রইল। সরমা অস্ফুট স্বরে নলিনীদি বলে লজ্জায় একেবারে রাঙা হয়ে উঠল। নলিনী যে কাজেই আসুক, বেশিক্ষণ সে দাঁড়াল না। তাদের দিকে একবার বিস্মিতভাবে তাকিয়ে যেমন এসেছিল তেমনি নিঃশব্দে সে বার হয়ে গেল। বিমূঢ় নরেন ও সরমা তখনও তেমনি ভাবে বাহু বন্ধনে আবদ্ধ হয়ে আছে। অনেকক্ষণ পরে নরেন ম্লান হেসে বললে, আমাদের পথ ক্রমশ সংকীর্ণ হয়ে আসছে সরমা। সমস্ত দিন সরমা অসুখের নামে সেদিন ঘরেই পড়ে রইল। বাইরে এতক্ষণ কি হচ্ছে তা কল্পনা করবার সাহস তার ছিল না। বাইরে যাই হোক, কেলেঙ্কারির ঢেউ যে তার ঘর পর্যন্ত এসে তাকে লাঞ্ছিত করেনি, এরই জন্যে সে সকলের কাছে কৃতজ্ঞ বোধ করেছিল। মোক্ষদা ঠাকরুন একসময় ঘরে এসে তার অসুখের খোঁজ নিয়ে গেছিলেন, কিন্তু তার মুখের দিকে চাইতে পর্যন্ত সরমা সাহস করেনি। তার কুশল প্রশ্নের ভেতর তিরস্কারের ইঙ্গিত না থাকলেও আশ্বস্ত হবারও সে কিছু পায়নি। নরেনের প্রস্তাব সম্বন্ধেও সে বিশেষ কিছু ভেবেছে এমন নয়। তার মনের সমস্ত গতিই যেন রুদ্ধ হয়ে গেছে। আনন্দ বিষাদের অতীত কোনো লোকে পৌঁছে তার হৃদয় স্তব্ধ হয়ে আছে বলে মনে হয়। শুধু এইটুকু সে জানে যে এ বাড়িতে তার বাস করা এখন থেকে অসম্ভব, তাকে যেতেই হবে। সেদিন গভীর রাত্রে দেখা যায় সর্বাঙ্গ বোরখায় জড়িয়ে ছায়ামূর্তির মতো একটি মেয়ে বিরাট জীর্ণ বাড়িটির নির্জন আঙিনা কম্পিত বুকে পার হয়ে চলেছে। অন্দরমহল পার হয়ে বারবাড়ির আঙিনা। শীতের অন্ধকার রাত্রে তার চারিধারে কুঠুরিগুলি বিশাল অতিকায় জীবের মতো ভয়ঙ্কর দেখায়। মেয়েটি সে আঙিনাও পার হয়ে দরজার কাছে এসে থমকে দাঁড়ায়। বৃদ্ধ দারোয়ান পাশে খাটিয়ায় নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। মেয়েটি নিঃশব্দে দরজা খোলবার চেষ্টা করে, কিন্তু এ কি, দরজায় যে তালা দেওয়া। এ দরজা বন্ধ থাকতে পারে এ কথা সরমার মনে হয়নি। দারুণ হতাশায় তার চোখে জল আসে। হঠাৎ পেছনে কার মৃদু পদশব্দ শুনে তার বুক কেঁপে ওঠে। নিঃশব্দে সে দরজার পাশে সরে দাঁড়ায় বটে, কিন্তু তখন মন তার গভীরতম হতাশায় অসাড় হয়ে গেছে। পদশব্দ আরো কাছে আসে। তারপর হঠাৎ অন্ধকারে সরমা শুনতে পায় কে যেন খুব কাছে চুপি চুপি তার নাম ধরে ডাকছে। কান্নার আক্ষেপ কোনো রকমে দমন করে চুপি চুপি বলে, কে নলিনীদি? হ্যাঁ রে কালামুখী, বলে নলিনী আরো এগিয়ে এসে তার গায়ে হাত দিয়ে তীক্ষ্ণ স্বরে বলে, মরতে চলেছ? সরমা এবার একেবারে যেন ভেঙে পড়ে। দাঁড়াবার শক্তিটুকু যেন তার আর নেই। সেইখানেই ধীরে ধীরে বসে পড়ে।
সে ধরা গলায় কি যেন বলবার চেষ্টা করে, কিন্তু নলিনী হঠাৎ মৃদু কণ্ঠে তাকে ধমক দিয়ে বলে, চুপ। তারপর হঠাৎ তালায় চাবি লাগাবার শব্দে সরমা চমকে উঠে। নলিনীদি করছে কি? দূরের রাস্তার একটা স্তিমিত আলোর রেখা চোখে পড়তেই সরমা বুঝতে পারে দরজা খোলা হয়েছে। বিমূঢ়ভাবে সে উঠে দাঁড়ায়। নলিনী কটু কণ্ঠে বলে, চিতা তৈরি, আর দাঁড়িয়ে কেন, যাও। সরমা সমস্ত সাবধানতা ভুলে এবার ফুঁপিয়ে কেঁদে উঠে বলে, আমি যাব না নলিনীদি। নলিনী তার কাঁধে একটা হাত রাখে, কিন্তু পূর্বের মতোই তীব্র কণ্ঠে বলে, ঢং আর ভালো লাগে না, আমায় দরজা বন্ধ করতে হবে, যাও। সরমা হতাশভাবে আর একবার বলে, কিন্তু নলিনীদি। কিন্তু আর কিছু নেই তো, মন যার ভেঙেছে, ঘরে থেকে ভরং করে তার কি স্বর্গ হবে। সরমা ধীরে ধীরে বাইরে গিয়ে দাঁড়ায়। হঠাৎ তার হাতের মধ্যে কি একটা শক্ত মোড়ক গুঁজে দিয়ে নলিনী বলে, এই তোমার গলায় দড়ি। তারপর দরজা বন্ধ হয়ে যায়। পা চলে না, সরমাকে তবু চলতে হবে। পিছনে দরজা বন্ধ, তবু কেন বলা যায় না, ফিরে ফিরে সে সেদিকে না তাকিয়ে পারে না। নলিনী তার হাতে কি গুঁজে দিয়েছে তা সে বুঝতে পারছে। নলিনীর সদবা অবস্থার এটি একটি সোনার হার। এটির দিকে তাকিয়ে তার চোখের জল আর বাধা মানতে চায় না। বেশি দূর তাকে অবশ্য যেতে হয় না। গাড়ি নিয়ে নরেন কাছেই দাঁড়িয়ে আছে, দেখা যায়। যন্ত্রচালিতের মতো সরমা নরেনের হাত ধরে গাড়িতে ওঠে। নরেন কখন পাশে এসে বসে, কখন গাড়ি চলতে শুরু করে, কিছুই সে টের পায় না। কল্যাণের হোক অকল্যাণের হোক, দুটি নরনারীকে এই অনির্দিষ্ট জীবনের যাত্রাপথে পাঠিয়েই গল্প সমাপ্ত করা যেত, কিন্তু তা হবার নয়। সরমাকে একেবারে ভেস্তে দেবার জন্য তখনও ভাগ্য দেবতার হাতে এমন অপ্রত্যাশিত নিষ্ঠুর চাল ছিল কে জানত। ছ্যাঁকড়া গাড়ি শীতের রাত্রিতে নিস্তব্ধ পথ মুখরিত করে অলস মন্থর গতিতে চলতে থাকে। পাশাপাশি বসে থেকেও সরমা ও নরেনের মনে হয় যেন তারা কোনো দুর্লঙ্ঘ সাগরের দুই তীরে বিচ্ছিন্ন হয়ে আছে। হঠাৎ সরমা একটু নড়ে চড়ে বসে। নরেন বলে, তোমার কষ্ট হচ্ছে সরমা? না, কিন্তু তোমার পকেটে কি আছে, গায়ে একটু যেন ফুটলো। চলতি পথে রাস্তার গায়ের গ্যাসের আলো গাড়ির ভেতরে এসে পড়েছে। নরেন পকেট থেকে যা বার করে তা দেখতে পেয়ে সরমা চমকে উঠে বলে, এ কি, এ খেলনা কেন? নরেন একটু লজ্জিত হয়ে বলে, ছেলেটার জন্যে কাল কিনেছিলাম, পকেটেই রয়ে গেছে। সরমা নিঃশ্বাস রোধ করে অস্পষ্ট স্বরে জিজ্ঞাসা করে, কার জন্যে বললে? তোমার ছেলে মেয়ে আছে? নরেন হেসে বলে, বাহ, তা জানতে না? সরমা অস্পষ্ট স্বরে জিজ্ঞাসা করে, তোমার স্ত্রী? নরেন একটু হেসে বলে, সে তো দেশে। সর্পদ্রষ্টের মতো গাড়ির ভেতর থেকে উঠে দাঁড়িয়ে সরমা তীক্ষ্ণ স্বরে বলে, গাড়ি থামাও। নরেন অবাক হয়ে বলে, কেন, পাগল হলে নাকি? থামাও বলছি, শিগগির।
সরমার কণ্ঠস্বর অস্বাভাবিক রকম তীক্ষ্ণ। নরেন তাকে জড়িয়ে ধরে বসবার চেষ্টা করে বলে, কি পাগলামি করছো? তুমি এসব জানতে না নাকি? সরমা উন্মত্তের মতো তার বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করে বলে, জানতাম মানে? বাহ, পিসিমার কাছে শোনোনি? পিসিমার সঙ্গে এই কি আমার আলোচনার বিষয়? তুমি গাড়ি থামাও। নরেন কাতর স্বরে বলে, কিন্তু তুমি আমাকে ভুল বুঝছো সরমা। আমি তোমায় ফাঁকি দিতে চাইনি। আমার সব কথা শোনো আগে। সরমা রাগে দুঃখে অপমানে কেঁদে ফেলে বলে, না গো না, তোমার পায়ে পড়ি, আমি বাড়ি ফিরে যাব, গাড়ি থামাও। সরমাকে শান্ত করবার সমস্ত চেষ্টা নরেনের নিষ্ফল হয়ে যায়। সরমার উত্তেজনা দেখে শেষ পর্যন্ত সে একটু ভীতই হয়ে পড়ে। সরমা যেন প্রকৃতিস্থ নয়। একান্ত অনিচ্ছায় সে গাড়ি থামাতে আদেশ দেয়। কিন্তু গাড়োয়ানকে বিদায় দেবার পর সরমাকে আরেকবার বোঝাবার চেষ্টা করে। সে বলে, সে বাড়িতে তোমার আর ফেরা অসম্ভব। তুমি বুঝতে পারছো না সরমা? তারপর একটু থেমে আবার বলে, তোমাকে সত্যিই আমি ঠকাতে চাইনি। আমি ভেবেছিলাম আমার সব কথা তুমি জানো। আর এসব জেনেও তোমার এত বিচলিত হবার কি আছে সরমা? বুঝতে পারছি না। আমাদের অতীত যেমনই হোক না কেন, এখনকার ভালোবাসাই আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য নয় কি? সরমা কোনো উত্তর না দিয়ে নীরবে চলতে শুরু করে। কোথায় সে যাবে নিজেই জানে না। পৃথিবীতে কোনো আশ্রয় আর তার নেই, এ কথা সে বোঝে। তবু তার যাওয়া চাই, নরেনের কাছ থেকে, তার নিজের কাছ থেকে, সমস্ত পৃথিবীর কাছ থেকে তাকে বুঝি দূরে সরে যেতেই হবে। নরেন সঙ্গে সঙ্গে যেতে যেতে বলে, তোমার এই বিপদের জন্যে আমি দায়ী সরমা। আমায় তুমি অন্তত তার প্রায়শ্চিত্ত করবার অবসরটুকু দাও। আমি শপথ করে বলছি, আমার সঙ্গে গেলে তোমার অসম্মান হবে না। কিন্তু সরমার থামবার কোনো লক্ষণ দেখা যায় না। কিছু দূর গিয়ে হঠাৎ ফিরে দাঁড়িয়ে সে উন্মত্তভাবে ব্যাকুল স্বরে বলে, দোহাই তোমার, আমার সঙ্গে আর এসো না। একলা গেলে এখনো আমার আশ্রয় মিলতে পারে। আমার সে পথও নষ্ট করে দিও না। এরপর নরেনের পক্ষে আর সঙ্গে যাওয়া অসম্ভব। তবুও আর একবার অপরিচিত পথে গভীর রাত্রে একলা হাঁটার বিপদের কথা সে সরমাকে বোঝাতে চেষ্টা করে। কিন্তু সরমা অটল। পথ সে চেনে, তার সঙ্গে কারোর যাবার প্রয়োজন নেই। নরেন আর এগুতে পারে না। ধীরে ধীরে সরমা শীতের কুয়াশায় অদৃশ্য হয়ে যায়। সেদিন শীতের রাত্রে একটি ক্লান্ত কাতর মেয়ে অর্ধোন্মত্ত অবস্থায় কলকাতার নিস্তব্ধ নির্জন পথে পথে কোথায় যে ঘুরে ফিরেছিল কেউ তা জানে না। শুধু এইটুকু জানি যে হঠাৎ এক সময়ে গলির গোলকধাঁধায় ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে সে একটি ছোট্ট রেলিং ঘেরা জমি আবিষ্কার করে। পৃথিবীর সমস্ত দ্বার যখন বন্ধ হয়ে গেছে, তখন এই বিবর্ণ জমিটুকু সরমাকে বহুকালের হারানো মেয়ের মতো কোল দিয়ে তার ব্যর্থ জীবনের উপর কুয়াশার জবনিকা টেনে দিয়েছিল। নমস্কার, আমার গল্প পাঠ ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।